নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ, শুরু করছি ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আমরা জানি সারা পশ্চিমবাংলা সহ গোটা দেশ এখন উত্তাল হয়ে গেছে একটি খবরের উপর দাঁড়িয়ে। কোন খবর? যে পশ্চিমবঙ্গের এসএসসিতে প্রায় 25,000 জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। আর সেই নিয়েই কিন্তু গোটা ও রাজ্য জুড়ে গুঞ্জন চলছে। তাহলে কি সত্যি সত্যি এতজনের চাকরি চলে গেল? যারা বঞ্চিত হয়েছে তাহলে কি তারা নতুন করে চাকরি পাবে? আর এই যে 25,000-এর চাকরি গেল, তার মধ্যে যোগ্যদেরও চাকরি গেল, যোগ্যরা কেন চাকরি যাবে? এই নিয়েও কিন্তু তর্ক বিতর্ক চলছে। আর সেই নিয়েই আজকের ভিডিও। আগে আমি একটি ভিডিও করেছিলাম যেদিন রায় বেরিয়েছিল, সেই ভিডিওটি আপনারা ভালোবেসেছেন। যদি দেখতে চান আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে আছে। আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে এই মুহূর্তে এই কেসের আপডেট কী আছে, তাহলে কবে চাকরি যাবে, যারা চাকরি হারা হলেন তারা এখন কি করতে চলেছেন, সেই নিয়ে কিন্তু আজকের ভিডিওতে দেখে নেব। ভিডিওটি ভালো করে দেখুন। আর এই নিয়ে আপনার মত কি? আপনি কি সাপোর্ট করছেন এই চাকরি যাওয়াটাকে, না বিরোধিতা করছেন? তাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে এসএসসি চাকরি বাতিলের আপডেট কী আছে। গত 21শে এপ্রিল এসএসসির নিয়োগ হয়েছিল, সেই নিয়োগের ওপরে ঐতিহাসিক রায় দেয় কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ বলে যে এসএসসির নবম দশম এবং 11-12-এর যে শিক্ষক নিয়োগ হয়েছিল, তার সাথে গ্রুপ সি গ্রুপ ডির যে কর্মী নিয়োগ হয়েছে, টোটাল প্যানেল কিন্তু বাতিল। প্রায় 25,000 সামথিং বা 26,000 জনের কিন্তু চাকরি বাতিল হয়ে গেছে। এই রকমই ঐতিহাসিক সিদ্ধান্ত দিয়েছিল কলকাতা হাইকোর্ট যে টোটাল প্যানেল ক্যান্সেল। কী জন্য ক্যান্সেল করেছিল? যে দুর্নীতির অভিযোগে হাইকোর্টের বিচারপতি বলেছিলেন যে এই যে নিয়োগ হয়েছে, এই নিয়োগ দুর্নীতিতে প্রায় 17 রকমের দুর্নীতি করেছে রাজ্য সরকার আর এসএসসি, তার জন্য গোটা প্যানেলকে বাতিল করা হয়েছে। এই কেস প্রথমে যখন দুর্নীতির অভিযোগ উঠেছিল তখন কিন্তু সিঙ্গেল বেঞ্চে গিয়েছিল অভিজিৎ ব্যানার্জির সিঙ্গেল বেঞ্চে। পরে সেখানেও কিন্তু চাকরি বাতিলের রায় দেওয়া হয়েছিল। তাকে চ্যালেঞ্জ করে গিয়েছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট এই কেসটিকে পাঠিয়ে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। আর ডিভিশন বেঞ্চে এই ঐতিহাসিক রায় দিয়েছিল। কি অর্ডার ছিল একবার চোখ বুলিয়ে নিই। টোটাল 281 পাতার এই অর্ডার ছিল। তার মধ্যে গুরুত্বপূর্ণ অর্ডার ছিল যে টোটাল প্যানেল ক্যান্সেল হয়ে যাবে। আর যারা সুপার নিউমেরিক পোস্টে চাকরি পেয়েছে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে, আর যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে, তাদের জন্য কিন্তু কড়া সিদ্ধান্ত নিয়েছিল হাইকোর্ট। বলেছিল তাদেরকে 4 সপ্তাহের মধ্যে টোটাল যে বেতন, সেই বেতন 12% হারে স্যালারি হারে ফেরত দিতে হবে ডিএমের কাছে। আর সিবিআইকে বলেছিল নতুন করে ইনভেস্টিগেশন চালিয়ে যেতে, যারা দুর্নীতি করেছে সেই চাকরি প্রার্থীরা তাদেরকেও গ্রেপ্তার করতে, কিংবা এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদের যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে আমাদের সিবিআই। এই হাইকোর্ট রায় দিয়েছিল। কিন্তু এই যে টোটাল প্যানেলটা বাতিল হলো, সেই প্যানেলের যোগ্যদের কি হবে? একটা প্যানেলের যদি 25,000 জন প্রার্থী থাকে, তাহলে ধরে নিলাম যে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে 90% দুর্নীতি হয়েছে, তাহলেও তো 100, 200, 500, 1000, 2000 কিছু অন্তত যোগ্য ছেলেদের চাকরি হয়েছে। তাহলে যোগ্য চাকরি প্রার্থীদের কেন চাকরিটা যাবে? তাহলে আগামী দিনে তাদের কি হবে সেই নিয়ে কিন্তু কনফিউশন ছিল। প্রথম যেদিন রায় বেরিয়েছিল সেদিন এই নিয়ে একটি বলা হয়েছিল। কি বলা হয়েছিল? যে নতুন প্যানেল হবে, যে নতুন প্যানেল সেই নিয়ে কিন্তু কনফিউশন তৈরি হয়েছিল। প্রথমে কি বলা হয়েছিল? ফার্স্টলি বলা হয়েছিল যে নতুন করে ওএমআরগুলিকে ইভলিউশন করা হবে, তার সাথে একাডেমিক স্কোর আর ভাইবা নাম্বার যোগ করে নতুন করে মেরিট লিস্ট তৈরি হবে। তার ফলে যারা ওএমআর জালিয়াতি করেছে, সাদা ওএমআর জমা দিয়েছে কিংবা ওএমআরে 2 নাম্বারই করেছে, তারা বাতিল হয়ে যাবে। অর্থাৎ করাপ্টেডরা বাতিল হয়ে যাবে, দুর্নীতিগ্রস্তরা বাতিল হয়ে যাবে, আর যোগ্য যারা তারা থাকবে। আর যারা এতদিন ধরে ধর্ণা দিচ্ছিল যোগ্য বঞ্চিতরা, তারা ওই অযোগ্যদের যে চাকরি চলে যাচ্ছে সেইখানে নতুন করে নিয়োগ করা হবে। কিন্তু যখন দ্বিতীয় দিনে বা একদিন পরে যখন অর্ডারের কপি সামনে আসে, সেখানে কিন্তু আইনজীবীরা নতুন করে ক্লারিফিকেশান দেয়। অর্ডারের কপিতে বলা হয় যে এই যে প্যানেলটা ছিল সেই প্যানেলটা টোটালটা বাতিল হয়ে গেছে, নতুন করে কিন্তু এই প্যানেল থেকে কোনো নিয়োগ করা যাবে না। অর্থাৎ এই যে বললাম যে ওএমআরকে এভলিউশন করা হবে নতুন করে, তার সাথে একাডেমিক স্কোর যোগ করা হবে, তার সাথে ভাইবা স্কোর যোগ করা হবে, তার ফলে যোগ্যরা চাকরি থাকবে,
দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, যোগ্যদের চাকরি থাকবে, অযোগ্যরা বাতিল হয়ে যাবে, আর যারা বঞ্চিত যোগ্য তারা অযোগ্যদের জায়গায় চাকরি পাবে। বলছে এরকম সুযোগ থাকছে না, টোটাল প্যানেল বাতিল, এখান থেকে কোনো আর রিপ্যানেল হবে না, নতুন করে নিয়োগ করা হবে। যে নিয়োগটাতে নতুন করে পরীক্ষা হবে, যেখানে অলরেডি যারা চাকরি করছিল, যাদের চাকরি গেল তারাও অ্যাপ্লাই করতে পারবে, এমনকি নতুন যারা ফ্রেশ ক্যান্ডিডেট ফ্রেশার্স তারাও অ্যাপিল করতে পারবে। আর এই নিয়ে কিন্তু টোটাল একটা কনফিউশন তৈরি হয়। কেন কনফিউশন তৈরি হয়? এই ক্লারিফিকেশন আসার পরে কিন্তু একাধিক প্রবলেম সামনে আসে। কি সামনে আসে? মেন প্রবলেম যোগ্যদের চাকরি হারাবে। অর্থাৎ বললাম যে 25,000 জনের চাকরি বাতিল, তার তো কিছু তো যোগ্য ছিল। ধরে নিলাম এসএসসি বলেছে যে আমাদের এই প্যানেলে মোট 5,000 জন অযোগ্য ছিল, তাহলে 5,000 জনকে বাদ দিলাম, 20,000 জন যোগ্য। বললাম যে আরও অযোগ্য আছে, ধরে দিলাম যে আরও 10,000 অযোগ্য, বললাম আরও অযোগ্য আছে, তাহলে আরও বললাম যে 25,000-এর মধ্যে 20,000 অযোগ্য আছে, তাহলেও 5,000 তো যোগ্য আছে। ধরে নিলাম 5,000 জনও নেই, 100 জন আছে, 5 জন আছে, 10 জন আছে, এই যে যোগ্য যারা তাদের চাকরি কেন যাবে? কারণ ভারতের সংবিধানে বলে আছে একজন দোষী ছাড় পাবে নাকি পরের কথা, কিন্তু যে নির্দোষ সে যেন শাস্তি না পায়। তাহলে যে 5 জন, 10 জন, 100 জন, 200 জন, 1000 জন যারা যোগ্য আছে, যারা সঠিক চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, তাদের কেন চাকরি যাবে? তাদের কেন শাস্তি হবে? সব থেকে প্রবলেম তৈরি হয় এই রায়ের এইখানে। আর কি হয়? যারা এতদিন যোগ্য হয়ে বঞ্চিত হয়েছিল এবং ধর্ণা দিচ্ছিল, তাদেরও কিন্তু চাকরি পাওয়ার সুযোগ থাকছে না। কারণ আগে যেটা ক্লারিফিকেশন করা হয়েছিল সেখানে কী হয়েছিল যে অযোগ্যরা বাতিল হয়ে যাবে, তাহলে বঞ্চিত যোগ্যরা ফিরে আসবে ওই জায়গাতে। কিন্তু যেহেতু টোটাল প্যানেল বাতিল, নতুন করে পরীক্ষা হবে, তাহলে তাদেরও কিন্তু সুযোগ্য থাকছে না। অর্থাৎ দুই পক্ষের অথই জলে পড়ে যাচ্ছে। এখানে একটা পুরো টোটাল প্রবলেম তৈরি হয়। আর যারা অযোগ্য তাদের তো বাদই দিলাম, তারা তো ঘুষ দিয়ে পেয়েছে, তাদের চাকরি পাওয়াটাই তো অন্যায় হয়েছে, তাদের চাকরি যাক, তাদের প্রতি কোনো সহানুভূতি নেই। শুধু চাকরি গেলে হবে না, তারা কেন ঘুষ দেবে? ঘুষ দেওয়াটা এক প্রকারের দোষী, তাদেরকে গ্রেপ্তার করা হোক, আইনি ব্যবস্থা নেওয়া হোক, এমনকি তারা কাকে ঘুষ দিয়েছে সে কথাও জানতে হবে, তার বিরুদ্ধেও গ্রেপ্তার করতে হবে, বাস আইনি ব্যবস্থা নিতে হবে। এ তো গেল 3 পক্ষ। আর এক পক্ষ সব থেকে ক্ষতি হবে, এতজনের যদি চাকরি চলে যায় তাহলে শিক্ষা ব্যবস্থায় ক্ষতি হবে। অলরেডি 2011 সালের পর থেকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংসের মুখে। কারণ নিয়োগ নেই, যারা এতদিন ধরে গ্র্যাজুয়েশন করেছে, মাস্টার ডিগ্রি করেছে, বিএড করেছে, তারা চাকরি পাচ্ছে না, তারা বসে আছে। তাদেরকে দেখে পরবর্তী প্রজন্মরা অনুপ্রেরণা পাচ্ছে না। শুধু তাই নয়, যে কটা চাকরি হয়েছে এইভাবে ঘুষ দিয়ে চাকরি হয়েছে, দুর্নীতিগ্রস্তদের চাকরি হয়েছে। অর্থাৎ আমার বাড়ির ছেলেমেয়েরা যাদের কাছে পড়ছে তারা চাকরি পাওয়ার যোগ্য নয়, তারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে। অর্থাৎ শিক্ষা ব্যবস্থা অলরেডি ধ্বংস হয়ে গেছে, আরও ধ্বংসের মুখে চলে যাবে। এখন এই মুহূর্তে এই কেসের রায়ের আপডেট কি? আপডেট হচ্ছে যে সুপ্রিম কোর্টে অ্যাপিল করা হয়েছে। জানি যেদিন রায় বেরিয়েছিল সেদিনই সরকার বলেছিল আমরা সুপ্রিম কোর্টে যাব। তাহলে এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে কারা? এসএসসি গেছে, স্কুল শিক্ষা দপ্তর গেছে বা মধ্যশিক্ষা পরিষদ গেছে, তার সাথে আমাদের স্টেট গভর্নমেন্টও গেছে, তার সাথে আর কারা গেছে? যোগ্য যারা চাকরি প্রার্থী বা চাকরিজীবী বা যারা যোগ্য হয়েও যাদের চাকরি হারিয়েছে, তারাও কিন্তু যৌথ মঞ্চ থেকে তারাও সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে। কারণ তারা শহীদ মিনারে একদিন জমায়েত করেছিল, সেখান থেকে তারা নিজেরা গ্রুপ করে এখানে তারা নতুন করে আইনজীবী ধরে সুপ্রিম কোর্টে তারা অ্যাপিল করেছে। তার সাথে এবিটিএ, সিপিএম বা বামপন্থী যে শিক্ষক সংগঠন আছে, তারাও যোগ্যদের চাকরি ফিরে পাওয়ার জন্য কিন্তু সুপ্রিম কোর্টে অ্যাপিল করছে বলে শোনা গেছে। আর এই যে প্রথমত 3টে এসএলপি করা হয়েছে, একটা হচ্ছে এসএসসি, স্কুল শিক্ষা দপ্তর, আর হচ্ছে স্টেট গভর্নমেন্ট, সেই এসএলপিগুলোর শুনানি কী হবে? যেটা জানা যাচ্ছে যে এই একটা এসএলপির কিন্তু শুনানির ডেট দিয়েছে সুপ্রিম কোর্ট, যে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্যের যে এসএলপিটা আছে সেটা সুপ্রিম কোর্ট ডেট দিয়েছে যে আগামী 23 মে সেখানে একটা শুনানি হবে। যেহেতু এটা গুরুত্বপূর্ণ একটা রায়, এতজনের চাকরি ভবিষ্যৎ নিয়ে একটা প্রশ্নের মুখে, তার সাথে কি বলেছে যে 4 সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে, দ্রুত নতুন করে নিয়োগ করতে, তাই সবাই চাইছে একটা দ্রুত নিয়োগ হোক। দ্রুত নিয়োগ করে সুপ্রিম কোর্ট দুধ কা দুধ পানি কা পানি করুক, যে যোগ্যরা কী করবে, যোগ্য বঞ্চিতরা কী করবে, আর অযোগ্যরা কী করবে, সুপ্রিম কোর্ট কিছু বলে দেখ। এখন বাকি সমস্যা, এই যে চাকরি বাতিল হয়ে গেল, সুপ্রিম কোর্ট যতদিন না স্টে অর্ডার দিচ্ছে বা সুপ্রিম কোর্ট কোনো স্টেপ না নিচ্ছে ততদিন তাদের কি বেতন পাবে?
রাজ্য সরকার বলেছে হ্যাঁ বেতন পাবে, আমরা বেতন দিয়ে যাব, কারণ রাজ্য সরকার তো দিতে বাধ্য, কারণ তারাই তো দুর্নীতি করেছে। যেহেতু আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি, আমরা বেতন চালিয়ে যাব। এখন তারা কি, যে ভোট চলছে, তাদের চাকরি গেল, তারা কি ভোটে ডিউটি করতে পারবে? ইলেকশন কমিশন বলছে হ্যাঁ ডিউটি করতে পারবে, যেহেতু রাজ্য সরকার তাদের চাকরি বাতিলে কোনো নোটিফিকেশান দেয়নি, তাহলে কিন্তু আমরা বাদ দিয়ে দিতাম। আসলে যেহেতু তাদের ট্রেনিং হয়ে গেছে, ভোট অলরেডি চলছে, এই মুহূর্তে নতুন করে আবার কর্মী পাওয়াটা খুব একটা সমস্যাজনক। সুপ্রিম কোর্টে কিন্তু রাজ্য সরকারের নোটিশের উপরে ভিত্তি করে তাদের ইলেকশন ডিউটি জারি রেখেছে। এখন শুধু এই নয়, যেদিন রায় বেরিয়েছিল সেদিন থেকে শাসক দলের নেতামন্ত্রীরা কিন্তু হাইকোর্টের রায়কে বিরোধিতা করেছে, এমনকি হাইকোর্টের রায় নিয়েও কিন্তু তারা প্রশ্ন করেছে, বলেছে হাইকোর্ট নাকি বিজেপির হয়ে এরকম রায় দিচ্ছে, হাইকোর্ট পক্ষপাতদুষ্ট। তাই মুখ্যমন্ত্রী যে একাধিক হাইকোর্টের বিরুদ্ধে এসে উল্টোপাল্টা বলেছে, সেই কারণে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিন্তু আদালত অবমাননার কেস করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে, মেনলি করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এখন এই যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যা হলো, আগামী দিনে এ রায়ের ফিউচার কী হবে? সুপ্রিম কোর্ট যা সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু শেষ সিদ্ধান্ত, তাদের চাকরি থাকলো গেল। সুপ্রিম কোর্টের উপরে কিন্তু আর কারো কিছু বলার অধিকার নেই বা ক্ষমতা নেই। কিন্তু যেহেতু অলরেডি একবার সুপ্রিম কোর্টে গিয়েছিল, সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল, সুপ্রিম কোর্ট ফেরত পাঠিয়েছে ডিভিশন বেঞ্চে, আর ডিভিশন বেঞ্চে এই রকম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রায় দিয়েছে। এখন যেহেতু ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টেই পাঠিয়েছিল, তো সুপ্রিম কোর্ট এই বিষয়ে কতটা রায় দেবে বা ভিন্ন মত প্রকাশ করবে তা কিন্তু সন্দেহ আছে। কিন্তু সবাই চাইছে কি, যে এই যে এসএসসি, স্কুল শিক্ষা দপ্তর, স্টেট গভর্নমেন্ট, এমনকি যোগ্য প্রার্থীরা সবাই চাইছে আপাতত সুপ্রিম কোর্ট এর উপরে একটা স্টে অর্ডার দেখ, কারণ স্টে অর্ডার দিলে ভোট চলছে, সরকার কিছু দিনের জন্য বেঁচে গেল, ভোটটা পেরিয়ে গেল, তার সাথে কি এসএসসি, স্কুল শিক্ষা দপ্তর এরা একটা সাময়িক স্বস্তি পেল। এমনকি যারা যোগ্য, যাদের চাকরি হারিয়েছে, তারা যে সামাজিক অবমাননার শিকার হচ্ছে, মানসিক তাদের দোলাচল চলছে, তাদের মন ভালো নেই, তারা গভীর সংকটের মধ্যে চলছে, স্টে অর্ডার পড়লে তারা কিন্তু কিছুদিন স্বস্তি পাবে। এখন সুপ্রিম কোর্ট কি করবে? নতুন রায় দেবে না? এখন সুপ্রিম কোর্ট নতুন রায় দিবে না তার একটাই নেগেটিভ পয়েন্ট আছে এই রায়ের। কি রায়? যে যোগ্যদের চাকরি বাতিল। বললাম যে কিছুজন নিশ্চয়ই যোগ্য আছে, 1 জন 2 জন 10 জন, ধরে নিলাম 5 জন, তাদের চাকরি বাতিলটাও কিন্তু উচিত নয়, কারণ সংবিধানে বলা আছে নিরপরাধ ব্যক্তির কোনো শাস্তি যেন না পায়। এটাই কিন্তু এই রায়ের নেগেটিভ পয়েন্ট। কিন্তু সুপ্রিম কোর্ট যে নতুন রায় দেবে, সুপ্রিম কোর্ট কিভাবে যোগ্য অযোগ্যদের আলাদা করবে? কারণ হাইকোর্টও তো যোগ্য অযোগ্যদের আলাদা করতে পারেনি, পার্থক্য করতে পারেনি, কারণ ডিফিকাল্ট টু ডিফারেন্সিয়েট, কারণ ওএমআরটাই তো নয়, ওএমআর তো শেষ করে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে, পুড়িয়ে দিয়েছে, নষ্ট করে ফেলেছে। তাই সুপ্রিম কোর্টও যে কীভাবে যোগ্য অযোগ্য বিচার করবে সেটাও কিন্তু একটা খুব কঠিন প্রশ্ন। এটা আবার একটা পজিটিভ দিক। এখন দেখা যাক সুপ্রিম কোর্ট কী রায় দেয়, রায়কে পাঠিয়ে দেয় ফেরত, ডিভিশন বেঞ্চের রায় সেম থাকে কিনা, কিংবা আপাতত স্টে অর্ডার দেয়, দুই পক্ষের কথা শুনবে, সেটা দেখা যায় না। সর্বশেষ সুপ্রিম কোর্ট কী দেয়, যে অলরেডি যে প্যানেল আছে সে প্যানেল থেকে রিপ্যানেল হোক, যোগ্যরা চাকরি পাক, অযোগ্যরা বাইরে যাক, অযোগ্যদের জায়গায় যোগ্যরা যারা বঞ্চিত তারা চাকরি পাক। এই রায় যদি দেয় খুব ভালো রায়, না পুরো রায়কে বাতিল করে দেয়, সেটাও কিন্তু ভাববার বিষয়, কারণ সুপ্রিম কোর্টের কাছেও কিন্তু কোনো অস্ত্র নেই যে যোগ্য অযোগ্য বিচার করবে। আর যেটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এই মামলার। এখন এই যে এতজনের চাকরি গেল, এর দায় কার? দায় কি রাজ্য সরকারের, না বিরোধীদের, না হাইকোর্টের? এখন মেনলি দায় হচ্ছে রাজ্য সরকারের, কারণ রাজ্য সরকার এই দুর্নীতিটা করেছে, এর জন্য প্রচুর টাকা নিয়েছে রাজ্য সরকারের মন্ত্রীরা, নেতারা। আমরা জানি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখন জেলে আছে, টোটাল শিক্ষা দপ্তরটা জেলে আছে, এসপি সিনহা জেলে আছে। পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে কোটি টাকা উদ্ধার হয়েছে, অর্থাৎ টোটাল দুর্নীতির দায় কিন্তু রাজ্য সরকারের। কারণ রাজ্য সরকার যদি জানতো যে এই যে এখন রাজ্য সরকার বলছে 5,000 জন দুর্নীতিগ্রস্ত, তাহলে আগেই কেন দুর্নীতিগ্রস্ত 5,000 জনকে বাতিল করা হলো না? শুধু তাই নয়, বাতিল করতে হবে না, দুর্নীতি সবাই করে, দুর্নীতি করেছো। তাহলে যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল, যোগ্য প্রার্থী যারা অনশন করছিল দীর্ঘ কয়েক বছর ধরে কলকাতায় বসে, তাদের যে চোখের জলের দাম তারা দিল না কেন? তাদেরকে অলরেডি নিয়োগ দিল না কেন? তাহলে সবাই চাকরি পেয়ে যেত, কেউ আর সেখানে নতুন করে কিছু বলার সুযোগ পেত না, সেটাও তারা করেনি। অর্থাৎ টোটাল দায়ী হচ্ছে রাজ্য সরকার।
সবথেকে বড় দায়ীকে এসএসসি, কারণ রাজ্য সরকার এসএসসিকে দিয়ে এই নিয়োগটা করেছে আর নিয়োগ দুর্নীতি করেছে এসএসসি। এসএসসি এখন বলছে যে 5,000 জন অযোগ্য প্রার্থী, কিন্তু এসএসসি এটাও বলতে পারছে না। হাইকোর্ট বলেছিল 5,000-এর বাদে বাকি যে 20,000 আছে সেখানে কি কোনো অযোগ্য প্রার্থী আছে, এসএসসি কিন্তু সেটা বলতে পারেনি। শুধু তাই নয়, আজকে যে যোগ্য প্রার্থীরা চাকরি হারা হয়েছে তার জন্য মেন প্রবলেম দায়ী হচ্ছে এসএসসি, কারণ এসএসসি সঠিক তথ্য দেয়নি হাইকোর্টে যোগ্য অযোগ্য আলাদা করার জন্য। শুধু তাই নয়, এসএসসি ওএমআরকে নষ্ট করে ফেলেছে, তাই যোগ্য অযোগ্য পার্থক্য করার কোনো উপায় নেই কোর্টের কাছে। নেক্সটকে হাইকোর্ট প্যানেল বাতিল করেছে। প্রথমে সিঙ্গেল বেঞ্চ প্যানেল বাতিল করেছিল, এই ডিভিশন বেঞ্চ টোটালটা প্যানেল বাতিল করেছে, কারণ ডিভিশন বেঞ্চের কোনো কাছে কোনো অপশন নেই যোগ্য অযোগ্য বাতিল করার জন্য। হাইকোর্ট বলছে যে সিবিআই যে রিপোর্ট দিয়েছে সেখানে এই যে 5,000 জন, এই যে 5,000 জনের কথা বলছে এসএসসি, এর প্রায় 3 থেকে 4 গুণ আছে অযোগ্য, খুব কম আছে যোগ্য, তাই টোটাল প্যানেলটাকে বাতিল করে দেওয়া হয়েছে যোগ্য অযোগ্য বাছাই করার সুযোগ নেই বলে। আর কি অপোজিশনরা দায়ী, বিরোধীরা, মেনলি বিরোধীদের কাজটাই তো বিরোধিতা করা। তুমি দুর্নীতি করছো, বিরোধীরা বিরোধিতা করবে না? মেনলি যে সিপিএম বা বামপন্থীরা, এই কোর্টে গেছে কেস শুধুমাত্র এক শ্রেণীর বামপন্থী আইনজীবীদের জন্য, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সব্যসাচী, এরা বারবার দুর্নীতি হলে কোর্টে যাচ্ছে, বিনা পয়সায় কোর্টে লড়ছে। তার সাথে বিজেপি আছে, বিজেপিও সরকারকে চেপে ধরার চেষ্টা করছে। এখন রুলিং পার্টি বলছে যে বিজেপির বা কেন্দ্র সরকারের সিবিআই ইডি এসে এখানে ঝামেলা করছে, কিন্তু মনে রাখতে হবে সিবিআই তদন্ত দিয়েছিল কিন্তু হাইকোর্ট, সিবিআই নিজে নিজে কিন্তু তদন্ত শুরু করেনি, বরঞ্চ ইডি নিজে নিজে তদন্ত শুরু করেছিল যখন যে পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে বা একাধিক ব্যক্তির বাড়ি থেকে এত সম্পত্তি বা টাকা উদ্ধার হয়েছে। এখন এর এফেক্ট কি আগামী দিন হতে চলেছে? এখন যদি সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিয়ে দেয় তাহলে ভালো, কিছুদিন ডিলে হলো, সবাই একটু চুপচাপ থাকলো, সরকারও একটু সুযোগ পেলো, বাকি যারা যোগ্য চাকরি হারিয়েছে তারাও একটু মেন্টাল শান্তি পেলো বা স্বস্তি পেলো। কিন্তু এখনই যদি ফেরত পাঠিয়ে দেয় তাহলে কিন্তু অনেক সমস্যা দেখা দেবে। সুপ্রিম কোর্ট যদি বলে যে আমরা কোনো হস্তক্ষেপ করব না, হাইকোর্টের রায় শেষ, তাহলে কিন্তু আগামী দিনে ব্যাপক প্রবলেম দেখা দিবে। কী প্রবলেম দেখা দিবে? যে যোগ্য প্রার্থীদের যদি চাকরি চলে যায় সেটা খুবই খারাপ হবে। আমরা চাই না কোনো যোগ্য প্রার্থীর চাকরি যাক, কারণ এটা কিন্তু খুব খারাপ হবে। আর এটাই কিন্তু এই কেসের একটা নেগেটিভ দিক, কারণ হাইকোর্ট যোগ্য প্রার্থীদের কথা ভাবেনি বা ডিফারেন্সিয়েট করেনি। আর যদি সবারই চাকরি চলে যায় তারা চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হবে, কারণ তারা চাকরি করেছে, বিয়ে করে ফেলেছে, ছেলে পুলে হয়েছে, কেউ বাড়ি করেছে, কেউ গাড়ি করেছে, কারো বাড়িতে অসুস্থ বাবা মা আছে, কেউ নিজে অসুস্থ, তাহলে চাকরি চলে যাবে তাদের মাথায় হাত, তার সাথে আবার কাউকে বেতন ফেরত দিতে হবে, তাহলে তারা চরম সিদ্ধান্ত নিতেও কিন্তু পিছপা হবে না। আর কি সব থেকে সমস্যা হবে স্কুলে, অলরেডি স্কুলে টিচার নেই, আবার যদি এত টিচার যদি চলে যায় তাহলে স্কুলের পড়াশোনা এক প্রকারে উঠে যাবে বললেই চলে। তো ছেলেপুলে আসবে, মিড ডে মিল খাবে, থালা বাজাবে আর ঘরে চলে যাবে। আর কি সব থেকে সমস্যায় পড়বে শাসক দল, আর তার জন্যই কিন্তু বিরোধীরা বেশি লাফাচ্ছে, কারণ শাসক দল এই দুর্নীতি করেছে। আর ভোটের সময় এখন ইলেকশন চলছে, এই মুহূর্তে গাড্ডায় পড়বে শাসক দল, আবার বছর দুয়েকের মধ্যে কিন্তু বিধানসভা ভোট আছে, সেখানেও কিন্তু ধাক্কা খাবে শাসক দল। শুধু এই একটা এসএসসি নয়, একটা 25,000 নয়, এরপরেও কিন্তু প্রাইমারি আছে, প্রাইমারিতে কিন্তু প্রায় 50,000-এর চাকরির যাওয়ার মুখে দাঁড়িয়ে আছে, সেমভাবে দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, এই যে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তারা কিন্তু ঘুষ দিয়েছিল কোনো নেতা মন্ত্রীকে, তাদেরকে কিন্তু তারা ছাড়া পাবে না। অলরেডি সিবিআই তাদের আরও অলরেডি সিবিআইকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট আরও একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে, গ্রেপ্তার করতে, যারা এর সঙ্গে যুক্ত, যাদেরকে টাকা দিয়েছিল তাদের কিন্তু বাড়ি ঘেরাও করতে পারে, তাদেরকে ধরে মারামারি শুরু করতে পারে, এরকম একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের বুকে। এই হলো আজকের ভিডিও, যে এসএসসি চাকরি বাতিলের লেটেস্ট আপডেট আমি তুলে ধরলাম। আবার আগামী 23 মে কী আপডেট হয় সুপ্রিম কোর্টে সেই নিয়েও কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।